আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী, তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীল পথে। এসো ধৌত শ্যামল আলো ঝলমল বনগিরি পর্বতে, এসো মুকুটে পড়িয়া শ্বেত শতদল শীতল শিশির ঢালা। ঝরা মালতীর ফুলে আসন বিছানো নিভৃত কুঞ্জে, ভরা গঙ্গার কূলে। ফিরিয়ে মরাল ডানা পাতিবারে তোমার চরণ মূলে। এসেছে শরৎ, নিয়ে এসেছে কাশফুল আর সাদা মেঘের ভেলা। ইটকাঠের শহরের মাঝে এই নীল সাদার খেলা উপভোগ করে প্রকৃতিপ্রেমী মানুষ। প্রিয়জনের হাত ধরে তারা ঘুরছে কাশবনের মাঝে, নীল সাদার হাতছানিকে সাক্ষী রেখে। শরৎ আর কাশফুল নিয়ে কবিতা, গান, গল্পের কমতি নেই। গ্রাম বাংলার নদীর কূলে, বিল জুড়ে, খালের পাড়ে কাশফুলের ছড়াছড়ি শুধু চোখেই পড়ত না, মনও কেড়ে নিত নিমিষেই। কাশফুল একান্তই আমাদের নিজস্ব ফুল, জন্ম এই উপমহাদেশেই। নদীর চরে বা তীরে, জলা ডোবার ধারে ঘাসের মতো আপনা আপনি জন্মে এই ফুল। সবুজ চিতল পাতার ফাঁকে ফাঁকে দেখা দেয় কাশফুল। নরম পালকের ন্যায় ধবধবে সাদা কাশফুল পাতার ফাঁকে ফাঁকে বাতাসের দোলায় নুয়ে পড়ে। কখনো দূর থেকে দূরে বাতাসে ভর করে উড়ে বেড়ায় ফুলের পালক। রুক্ষ চরাঞ্চল এলাকাতে অথবা পাহাড়ের ঢালে দেখা যায় কাশফুল। অন্যদিকে নদীর কাছেই কাশফুলের বেড়ে ওঠার জন্য সবচেয়ে উপযোগী স্থান। নদীর পাড়ে জমে থাকা পলিমাটিতে খুব সহজে বেড়ে ওঠে কাশফুলের গাছ। শরতের আকাশ, শরতের নদী, শরতের ফুল সবকিছুই যেন শান্ত আর মায়াময়। শরতের এই শুভ্র রূপ পবিত্রতার প্রতীক। বিলের শাপলা, নদীর তীরের কাশফুল, আঙিনার শিউলি, এরা সবাই কোমল পবিত্র। দেখলেই মন ভালো হয়ে যায়, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, এমনই এক ভালো লাগার ঋতুর ভালো লাগায় একটি দিনের শুরুতেই শাপলা ফুলের ডালি নিয়ে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রভাতী ম্যাগাজিন মহানগরের সবুজ প্রাঙ্গণে। আর আজকের এই মহানগরের উপস্থাপনায় আছি আমি আফরোজা আক্তার পপি, এবং সঙ্গে আছে আমি শাহাবুদ্দিন মাহাতা। শুভেচ্ছা সকলকে। জানিয়ে দিতে চাই আজ বৃহস্পতিবার 14 ভাদ্র 1431 বঙ্গাব্দ, 29 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, 23 সফর 1446 হিজরি, শরৎকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন, ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন। ছাত্র জনতার জাগরণের ইতিহাস বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ। গত জুনে 2018 সালের কোটা বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণার পরিপ্রেক্ষিতে দেশের সরকারি চাকুরিতে নিয়োগে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা শান্তিপূর্ণ আন্দোলনকে তৎকালীন সরকার বেআইনিভাবে দমন করার চেষ্টা করে। ছাত্র আন্দোলন জনতার উপর নির্বিচারে গুলি করলে অনেক ছাত্র নিহত হয়। এর প্রতিবাদে আন্দোলন আরও বেগবান হয়।
দীর্ঘ প্রায় 1 মাস ধরে চলা এই আন্দোলন দেশের গণমানুষের আন্দোলনে রূপ নেয়। প্রসঙ্গক্রমে বলি, 52 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং শেষমেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক একটা নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। আজকের এই ছাত্র সমাজকে, আমাদের এই বর্তমান জেনারেশনকে জেনজি বলা হয়ে থাকে। ডিজিটাল এই যুগে দেশের তরুণ সমাজ ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত বলেই সবার ধারণা। যে জেনারেশন নিয়ে সুশীল সমাজের এত উদ্বেগ ছিল, সেই জেনারেশনই বাধ্য করল দেশের বৈষম্য দূর করতে, স্বৈরাচারের পতন ঘটাতে, ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলতে। কিভাবে শোষণের বিরুদ্ধে দাঁড়াতে হয়, রংপুরের শহীদ আবু সাইদের বুক পেতে গুলিবিদ্ধ হওয়া আমাদের প্রতিবাদী চেতনার এক চূড়ান্ত প্রতিফলন। ছাত্ররাই অজেয়, শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর বিভিন্ন দেশে ছাত্র আন্দোলনের অজেয় রূপ দেখেছি। এ সফলতা যতটা না সরকার পরিবর্তন করে দেখিয়েছে, তার চেয়ে বেশি পুরো রাষ্ট্র সমাজ ব্যবস্থার বৈকল্যকে তুলে ধরে সমাজ ও রাষ্ট্রকে নাড়িয়ে দেওয়ার শিক্ষা অনাদিকাল পর্যন্ত নির্দিষ্ট নাগরিক সমাজকে দিয়েছে। বাংলাদেশের ছাত্র আন্দোলন 2024 রেজিম পরিবর্তন করে সফল হয়েছে, তবে এই আন্দোলনের প্রভাব আরও অনেক গভীর ও ব্যাপক। তারুণ্যের মধ্যে যে দেশ সংস্কারের নতুন উদ্যম দেখা দিয়েছে, তার এক জ্বলন্ত প্রমাণ তাদের মধ্যে পাব বলে আশাবাদী। সাধারণ শিক্ষার্থীরা যার যার জায়গা থেকে এই ক্লান্তি লগ্নে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। কোথাও শহরগুলোর রাস্তা পরিষ্কার করেছে, কোথাও ট্রাফিকের কাজ করেছে, কোথাও গাড়ির লাইসেন্স চেক করেছে, কোথাও মন্দির পাহারা দিয়েছে। আর আজ দেশে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অর্থ ও ত্রাণ সহায়তা করে যাচ্ছে সর্বস্তরের মানুষ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সেই সব শিক্ষার্থীরা ত্রাণ সংগ্রহ করে পৌঁছে দিচ্ছেন দুর্গত এলাকায়। আর এমন দৃশ্যগুলো সেই বাংলাদেশের প্রতিচ্ছবি, যে বাংলাদেশ আমরা স্বপ্নে দেখি। আর এই স্বপ্ন যে বাস্তব হতে পারে, সেটাই দেখাচ্ছে আমাদের শিক্ষার্থীরা। নিশি ভরে গিয়ে শুনিল রে মুক্তি কোলাহল, বন্দি শৃঙ্খল পাহারা কারাবাসে, মুক্তি হাসি হাসি ঢুকেছে ভয় বাধা স্বাধীন হইয়া ফল। রক্ত নিশি ভরে গিয়ে শুনিল রে মুক্তি কোলাহল, বন্দি শৃঙ্খল পাহারা কারাবাসে, মুক্তি হাসি হাসি ঢুকেছে ভয় বাধা স্বাধীন হইয়া ফল। রক্ত নিশি ভরে গিয়ে শুনিল রে। ওরা দুপায়ে দলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকার। দুপায়ে দলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকার। বাজিল নবতলে স্বাধীন ডঙ্কার, বাজিল নবতলে স্বাধীন ডঙ্কার। বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে, বন্দিশালা মাঝে ঝঞ্ঝা বসেছে উতল সরলে। রক্ত নিশি ভরে গিয়ে শুনিল রে। ওরা দুপায়ে দলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকার। দুপায়ে দলে গেল মরণ সংকারে, সবারে ডেকে গেল শিকল ঝংকার। বাজিল নবতলে স্বাধীন ডঙ্কার, বাজিল নবতলে স্বাধীন ডঙ্কার। বিজয় সঙ্গীত বন্দি গেয়ে চলে, বন্দিশালা মাঝে ঝঞ্ঝা বসেছে রুতল কলরলে। রক্ত নিশি ভরে গিয়ে শুনিল রে। জয় হে বন্ধন মৃত্যু ভয় হর, মুক্তিকামী জয় স্বাধীনোচিত জয়। জয় হে বন্ধন মৃত্যু ভয় হর, মুক্তিকামী জয় স্বাধীনোচিত জয়। জয় হে, জয় হে, জয় হে।
বন্ধুরা, কোটা বিরোধী আন্দোলনের অপূরণীয় ক্ষতি হল ছাত্র জনতার ব্যাপক প্রাণহানি। আমাদের হৃদয়ে অনেক ভারাক্রান্ত। আজ বুক পেতে দেয়া সাইদ ও তার সহযোদ্ধা শহীদ ছাত্র জনতার ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুর কথা মনে পড়ছে, যারা বাসায় বারান্দায় আর বাড়ির উঠোনে শহীদ হয়েছেন। তাদের আর ফিরিয়ে আনতে পারব না, কিন্তু তাদের রক্ত ঋণ আমাদের প্রতিশোধ এবং পরিশোধ করতে হবে। গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা নতুন সম্ভাবনা অর্জন করেছি। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপান্তরের জন্য আমাদের কাজ করে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা সেই প্রত্যয় নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে। আজকে আমাদের রয়েছে ভালো থাকুক আমার ঢাকা, রয়েছে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে সুস্থ থাকুন, থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে শুভযাত্রা, আর বন্ধুরা শোনাবো গান। বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের ঢাকা খ কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ ও FM 102 মেগাহার্টজে। আমরা জানি আমাদের এই প্রিয় মহানগরের ভবন এবং ফুটপাতগুলো অতিরিক্ত তাপ শোষণ করে, ফলে শহরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অনুভব হয়। তাই শহরে গাছ রোপণের গুরুত্ব খুব বেশি। আমাদের উচিত খালি জায়গা পেলেই গাছ রোপণের উদ্যোগ নেওয়া, কেননা একমাত্র আমাদের এই পরম উপকারী বন্ধুটি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবচেয়ে বেশি সাহায্য করতে সক্ষম। বন্ধুরা, এবারে পর্ব ভালো থাকুক আমার ঢাকা। পরিবেশ রক্ষায় গাছপালার ভূমিকা নিয়ে নিবন্ধ পাঠ লিখেছেন শেলি সেনগুপ্তা, আর তা পড়ে শোনাচ্ছেন মাহমুদা আক্তার রাখি। আমরা জন্ম থেকে গর্ভধারিণী মায়ের বুকে বেড়ে উঠি, আর আমাদের প্রকৃত স্থান প্রকৃতি মা। অথচ এই প্রকৃতি মায়ের প্রতি আমাদের যত অবহেলা, উদাসীনতা। আমরা ভুলেই যাই আমাদের চারপাশের পরিবেশের বাকশক্তি না থাকলেও তাদের যত্নের প্রয়োজন। আমরা সকলেই শ্রেণীকক্ষে পরিবেশ বিষয়ে সুশীল হলেও শ্রেণীকক্ষের বাইরের পরিবেশে হয়ে যাই ভিন্ন। আমরা পরিবেশকে সংরক্ষণের পরিবর্তে হয়ে উঠি হুমকিস্বরূপ। পরিবেশ রক্ষায় উদ্ভিদের ভূমিকা ব্যাপক। উদ্ভিদ বাতাসে বিভিন্ন গ্যাসের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা অত্যাধিক হলে তাপমাত্রা বৃদ্ধি পায়, কারণ ওই গ্যাস তাপ শোষণ করে রাখে। বর্তমানে গ্রিন হাউস এফেক্ট নামে যা সুপরিচিত, সেটা এই কারণেই হয়। উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে গ্রিন হাউস এফেক্টের মাত্রা কমাতে সাহায্য করে। অপরদিকে বাতাসে অক্সিজেন যোগ করে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অনুপাত বজায় রাখতে সাহায্য করে। এভাবে উদ্ভিদ বায়ুদূষণ কম করে বাতাসকে বিশুদ্ধ রাখে। উদ্ভিদ বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। উদ্ভিদের অভাবে উর্বর উৎপাদনশীল মাটি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়। মাটির উর্বরতা বজায় রাখার জন্য দরকার বৃষ্টিপাত। ভূমি রক্ষা রোধে উদ্ভিদের ভূমিকা অপরিসীম। বৃষ্টির প্রচণ্ড গতি ও শক্তিকে প্রশমিত করে ভূমিকে ভাঙনের হাত থেকে রক্ষা করে। গাছপালার শিকড় মাটিতে আঁকড়ে বেঁধে তার ক্ষয় রোধ করে। জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে গাছপালা অপরিহার্য। অসংখ্য প্রজাতির প্রাণীর খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা উদ্ভিদই করে থাকে। গাছপালা থেকে মানুষ খাদ্য, ওষুধ, জ্বালানি, গৃহ নির্মাণ ইত্যাদি তো পেয়েই থাকে। অধিকিন্তু গাছপালা পরিবেশ সৌন্দর্য বৃদ্ধি করে মানুষের মনে আনন্দেরও উদ্রেক ঘটায়। বর্তমানে আমরা যে পরিবেশ সংকটে ভুগছি তার জন্য আমরাই দায়ী। তাই এ সংকট থেকে মুক্তির জন্য প্রত্যেকেই কিছু করণীয় আছে। নগরায়ন, শিল্পায়ন, কৃষির আধুনিকরণ ইত্যাদির ফলে পরিবেশ সংকট বেড়েই চলেছে। অথচ শিল্পায়ন, নগরায়নের গতি থামানো বা কমানো মোটেই সম্ভব নয়। তাই দরকার উন্নয়ন ও সংরক্ষণের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা। এক্ষেত্রে উদ্ভিদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করতে পারে। উদ্ভিদের সংরক্ষণ ও বৃদ্ধির ক্ষেত্রে প্রত্যেক মানুষই কিছু অবদান রাখতে পারে। শুধু চাই মানুষের মনোভাব আর দৃষ্টিভঙ্গির পরিবর্তন, চাই পরিবেশ সচেতনতা। পরিবেশ সংকট সম্পূর্ণ রোধ করা না গেলেও মানুষ চাইলে এর মাত্রা কমিয়ে আনতে পারে।
এ ব্যাপারে সবাই আন্তরিক হলে আমাদের পরিবেশকে অনেকটাই দূষণমুক্ত ও সবুজ করে তোলা যায়। তবে শুধু গাছ লাগালেই শেষ কথা নয়, তাকে বাঁচিয়ে তুলতে হবে। আসুন সবাই মিলে নিজ বাড়ির আঙিনায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যত বেশি সম্ভব বৃক্ষ চারা রোপণ করি, আর তা পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বড় করে তুলি। মনে রাখতে হবে, শুধু নিজে বৃক্ষ চারা রোপণ করলেই হবে না, অন্যকে যেমন পরিবারের সদস্য এবং সহপাঠীদের এই মহৎ কাজে উৎসাহিত করে তুলতে হবে। এভাবে সচেতনতা সৃষ্টির মাধ্যমেই আমরা সুন্দর, সবুজ, সমৃদ্ধ দেশ করে তুলতে পারি। তরুণ বয়সে ব্রণ হয়নি এমন মানুষ খুব কমই আছে। অনেকের মুখ ভরে যায় লাল লাল দানাদার উঁচু উঁচু ফোলা ফোলা ব্রণে। আয়নার দিকে তাকালেই মন খারাপ হয়ে যায়। কিশোর তরুণ বয়সেরই একটা বড় দুশ্চিন্তা, তাই না? বন্ধুরা, চলুন জেনে নিন এই ব্রণ সমস্যা নিয়ে কী করবেন আর এর প্রতিকারটা কী। আজকে সুস্থ থাকুন পর্বে শুনব ব্রণতার প্রতিকার নিয়ে কিছু কথা। আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রাশিদ মোহাম্মদ খান। প্রিয় শ্রোতা, আজকে আমরা কথা বলবো ব্রণ নিয়ে। অনেকেরই মুখে ব্রণ আছে এবং বয়ঃসন্ধিকালে এটা আমরা খুব দেখে থাকি। কি হয়, দেখা যায় যে বয়ঃসন্ধিকালে আমাদের শরীরে কিছু হরমোনের চেঞ্জ হয়। আমরা একটা বাচ্চা থেকে বড় হয়ে যাচ্ছি, এই সময় এই সমস্যাটা হয় এবং ম্যাক্সিমামেরই খুব কমনলি আমরা দেখি মুখে ব্রণ হয়ে থাকে। এবং যেটা হয়, কারো ক্ষেত্রে কম হয়, কারো ক্ষেত্রে অনেক বেশি হয়। কিন্তু যেটা হয়, যদি এটা ঠিক প্রপার চিকিৎসা না হয়, দেখা যায় দাগ পড়ে যায়, ক্ষত হয়ে যায়, অনেক সমস্যা হয়ে থাকে এবং এটা পরে দেখতে অনেক খারাপ লাগে এবং এটা অনেকে দুশ্চিন্তায় ভোগেন। তবে মনে রাখতে হবে, এটা আমাদের যে তেলের গ্রন্থি আছে মুখে, সিবিসিয়াস গ্ল্যান্ড বলে থাকি, এটার একটা রোগ। এখানে হরমোনের প্রভাবে এই গ্ল্যান্ডগুলো বেশি বেশি তেল সিক্রেশন শুরু করে। তার সাথে কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণ আছে। এর সাথেও একটা সমস্যা থাকে, এই তেলগুলো ঠিকমতো বের হয়ে আসতে পারে না। এই কারণে এই ব্রণগুলো হয়ে থাকে। আপনারা যদি কেউ খোটাখুটি করেন, চাপাচাপি করেন, তাহলে ব্রণটা ত্বকের ভিতরেই ফেটে যায়। ফেটে গেলে তেলগুলো ভিতরে গিয়ে একটা প্রদাহ সৃষ্টি করে, তখন ফুলে ওঠে এবং ক্ষত সৃষ্টি হয়। তাহলে মনে রাখতে হবে যে এই ব্রণগুলোকে খোটাখুটি করা যাবে না, চাপাচাপি করা যাবে না। ব্রণের খুব ভালো ভালো চিকিৎসা আছে, আমরা অনেক ধরনের চিকিৎসা করতে পারি। প্রথমত মনে রাখতে হবে, অনেকেই দেখা যায় যে যাদের ব্রণ আছে তাদের মুখ খুব তেলতেলে থাকে। অনেকেই বারবার সাবান দিয়ে মুখ ধোন। বেশি সাবান দিয়ে যদি মুখ ধোন তাহলে কিন্তু ব্রণ বেড়ে যাবে। মনে রাখতে হবে, দিনে 1 থেকে 2 বার মুখ ধোয়া যাবে এবং এর জন্য কিছু স্পেসিফিক আমরা খুব ভালো ভালো আমাদের ফেস ওয়াশ আছে, যেগুলো দিয়ে মুখ ধুলে ব্রণটা আরও ভালো থাকে। এর সাথে সাথে অনেক ক্ষেত্রে যদি ব্রণটা খুব ফুলে যায়, পেকে যায়, তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিক খেতে হবে, অ্যান্টিবায়োটিক লোশন লাগাতে হবে। এর সাথেও এই তেলের যে সিবিসিয়াস গ্ল্যান্ডের যে সিক্রেশন, এটা কমানোর জন্য আমরা কিছু ওষুধ আছে, এগুলো দিতে পারি। গ্ল্যান্ডের সিক্রেশন কমাতে পারি, এই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য কিছু অ্যান্টিবায়োটিক দিতে পারি এবং যে তেলটা বের হতে সমস্যা হচ্ছে, এই এপিথেলিয়াল ইন্টিগ্রিটিটাকে আমরা ঠিক করতে পারি বিভিন্ন ওষুধ দিয়ে। সুতরাং খুব ভালো চিকিৎসা আছে। আপনারা কিন্তু পার্মানেন্টলি আমরা ব্রণটাকে কমিয়ে ফেলতে পারি। এছাড়াও সিস্টেমিক আরও কিছু ওষুধ আছে, রেটিনয়েড বলি আমরা, ভিটামিন এ জাতীয় ওষুধ। এগুলি খেলে খুব সহজে ব্রণ কমিয়ে ফেলা যায়। তবে মনে রাখতে হবে, মেয়েদের ব্যাপারে এই ওষুধ খাওয়ার ব্যাপারে অনেক রেস্ট্রিকশন আছে। যারা রিসেন্টলি বিয়ে করেছেন বা বিয়ে করতে যাচ্ছেন, সেসব ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা খাওয়ার ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসক অবশ্যই পরামর্শ নিতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসক যেভাবে বলবে সেভাবে এই ব্রণের চিকিৎসা করতে হবে। অনেকের আছে ব্রণ কমে গেছে, ক্ষত হয়ে গেছে। আপনারা যদি সে ব্যাপারে চিন্তা থাকেন, এখন কিন্তু আমরা প্রথমে বলেছি কীভাবে ক্ষতটা না হওয়া যাবে। আর যদি ক্ষত হয়েই যে থাকে, সেখানে কিন্তু আমরা অনেক ভালো ভালো ডার্মাটো সার্জারি আছে, যেগুলো দিয়ে আমরা এই ব্রণকে কমিয়ে ফেলতে পারি, এই দাগগুলোকে কমিয়ে ফেলতে পারি। এই ক্ষতর জন্য যেমন পাঞ্চ গ্রাফটিং, পাঞ্চুয়ারি এলিভেশন, ডার্মাব্রেশন, লেজার, অনেক রকমের চিকিৎসা আছে। এগুলো দিয়ে আমরা কিন্তু এই ব্রণের ক্ষত আজকাল সারাতে পারি। সুতরাং আপনারা দুশ্চিন্তা করবেন না, আপনার ব্রণের সময়মতো চিকিৎসা করুন, তাহলে আপনার ক্ষত হবে না। আর ক্ষত যদি হয়ে থাকে, যাদের ক্ষত হয়ে গেছে, তাদের জন্য আমরা খুব ভালোভাবে এই ক্ষতকে সারিয়ে ফেলতে পারি। বন্ধুরা, আমাদের দেশটিকে এমন মায়াবী রূপ দিয়েছে প্রধানত এদেশের গাছপালা, আর সেই গাছপালার মধ্য দিয়ে বয়ে চলা গ্রামের পথগুলো। সেই পথ কোনোটা ধূসর, আবার কোনোটা রঙিন। শুনব রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ভুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে বুঝে আমায় ঘরে বাহির করে পায়ে 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 ধরে মরি হায় হায় রে ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে ও কোন বাঁকে কি ধান দেখাবে কোন খানে কি দায় ঠেকাবে কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে বন্ধুরা, এবারে পর্ব যাত্রাপথের খবর নিয়ে শুভযাত্রা। শুনি বাস চলাচলের খবরাখবর। বন্ধুরা, আপনারা প্রয়োজনীয় কাজে আজ যারা ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তর অভিমুখে বাসে করে যেতে চান তারা প্রজাপতি পরিবহন অথবা পরিস্থান পরিবহনে বাসে যেতে পারেন। বাসগুলো আসাদ গেইট, শ্যামলী, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, মিরপুর 10 নম্বর এবং কালশি হয়ে উত্তরার আবদুল্লাপুর যাবে। ফেরার পথে একই রুট হয়ে ফিরবে বাসটি। এছাড়াও আপনারা প্রয়োজনীয় কাজে আজ ঢাকার মিরপুর 12, পল্লবী, মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, শ্যামলী, শিশুমেলা, কলেজ গেট, আসাদ গেট, কলাবাগান, সিটি কলেজ, নিউ মার্কেট, নীলক্ষেত, আজিমপুর এই রুটে যাতায়াত করতে চান তারা বিকল্প সিটি সুপার সার্ভিসের বাসগুলো ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনারা যেখানে যে মাধ্যমে যাতায়াত করতে চান সাবধানে করবেন, মাস্ক পরবেন, অচেনা কোনো মানুষের দেয়া কোনো খাবার খাবেন না। আপনাদের যাত্রা শুভ হোক। আমাকে একটি দোয়েল বলেছে, আমাকে একটি দোয়েল বলেছে, এই বন ছেড়ে গেলে গান ভুলে যাব, এমন সবুজ কোথায় পাবো, কোথায় পাবো আমাকে।
আমারে প্রাণের পাখি। আমিও এক গানের পাখি, হাজার পাখির সুর শিখে তো গায় আমারে প্রাণের পাখি সেই দোয়েলটাকে। তাই তো বলেছি আমি সারা জীবন তেমন সুরে গান শোনাবো, এমন সুরে। বন্ধুরা, দেশের গানটি শুনছিলাম রুনা লায়লার কণ্ঠে। গানের গীতিকার রফিকুজ্জামান, সুর করেছেন খন্দকার নুরুল আমিন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আজকের অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব ও আফরোজা আক্তার, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তি কণা বসু।